আমাদের আবার পার্ট 4। এটা আমাদের পার্ট 4 কি চ্যাপ্টার চলছে? টেকনিক্যাল চেঞ্জ অ্যান্ড প্রোগ্রেস। টেকনিক্যাল চেঞ্জেস প্রোগ্রেসের যে মডেলের মধ্যে আমরা ফার্স্ট মডেলে ইন্ট্রোডাকশন দেখেছি, সেকেন্ড মডেলে হিক্সের কনসেপ্ট, থার্ড মডেলে হ্যারোডের কনসেপ্ট। এবার আমরা দেখব যে নতুন কনসেপ্টটা, তার আগে আমরা কিছুটা এর ব্যাকগ্রাউন্ড দেখি। মোসেস অ্যাব্রামোভিচ, ইনি ইকোনমিক্স ছিলেন এবং ইনি 1957-এ ওনার এক পেপারে বলেছিলেন যে, আমি এগুলো লিখিনি, মেজার করতে পারবে টেকনিক্যাল চেঞ্জেসের কন্ট্রিবিউশনকেও ইকোনমিক গ্রোথে। ইকোনমিক গ্রোথ মোসেস অ্যাব্রামোভিচ 1956 সালে একটা পেপার পাবলিশ করেছিলেন এবং সেই পেপারে উনি দেখিয়েছিলেন যে টেকনিক্যাল চেঞ্জেসের যে অবদান ইকোনমিক গ্রোথে সেটা মেজার করা যায়। এবং ওনার এই মেজারমেন্ট এবং টেকনিক্যাল চেঞ্জেসের যে মেজারমেন্ট ইকোনমিক গ্রোথের, ওটি জে.ডব্লিউ. কেন্ড্রিক অ্যান্ড রবার্ট শোলো সেটাকে মানে মোসেস অ্যাব্রামোভিচের এই যে মেজারমেন্ট টেকনিক, এটি জে.এম. কেন্ড্রিক এবং রবার্ট শোলো এটিকে ফলো করেছিলেন। ফলোয়ার মোসেস অ্যাব্রামোভিচের যে কনসেপ্টটা সেটি কি, সেটি উনি একটা মডেলের নাম দেন, সেটা হচ্ছে ডিসএমবডি, যার বাংলা কথা বিমূর্ত। অ্যাকচুয়ালি কোনো কিছু, এটা জিনিসটা কি, এটা হচ্ছে পিওরলি অর্গানাইজেশন এই কারণে বলা হয়, কারণ এর যে মডেলটা আমরা আরম্ভ করবো, যে মডেলটা সেটা হচ্ছে ডিসএমবডিড টেকনিক্যাল চেঞ্জ। আমরা পুরো সেটা লিখে নিই, ডিসএমবডিড টেকনিক্যাল চেঞ্জেস, এটা আমরা মেজারমেন্ট করব। তা ডিসএমবডিড যে মানেটা সেটা হচ্ছে পিওর অর্গানাইজেশন, বা আমরা বাংলা মানেটা যদি বলি যে বিমূর্ত। সেই বিমূর্তর দিক থেকে যদি আমরা দেখি তাহলে কনসেপ্টটা কি, এক, ডিসএমবডিড কথা বলতে গেলে প্রোডাকশনের টোটাল যে ইনপুটস থাকে, দ্যাটস মিন ডিসএমবডিড এটা হচ্ছে পিওরলি অর্গানাইজেশন এবং এটির মানে হচ্ছে যে ইনপুট, যে প্রোডাকশনের ইনপুটগুলো সেগুলো চেঞ্জ হবে না, আনচেঞ্জ থাকবে। তার মানে আনচেঞ্জ প্রোডাকশন, অর আমরা যাই বলি না কেন ইনপুট, যদি বলি আনচেঞ্জ ইনপুট, এবং সেটি কি হবে, ইনপুটগুলো আনচেঞ্জ থাকবে বাট আউটপুট ইনক্রিজ করবে ওনার মডেল, ডিসএমবডিড টেকনিক্যাল চেঞ্জেসের মডেলে। যেহেতু একটা বিমূর্ত চিন্তা ভাবনা, ডিসএমবডিড মানে হচ্ছে বিমূর্ত, তার টেকনিক্যাল চেঞ্জেসটা কিরকম হয়, বিমূর্ত চিন্তা ভাবনা যদি আমরা কথা দেখি তাহলে টেকনিক্যাল চেঞ্জেস হলো সেই ক্ষেত্রে হয়ে থাকে সময়। কারণ আমরা টেকনিক্যাল চেঞ্জেস দুটো ভাগে ভাগ করে পাই, একটা উইথাউট টেকনিক্যাল চেঞ্জ, একটা
উইথ টেকনিক্যাল চেঞ্জ। তার টেকনিক্যাল চেঞ্জ উইথাউট টেকনিক্যাল চেঞ্জ যদি বলি তাহলে এখানে টাইম ফ্যাক্টরকে ডিটারমাইন করে। এবং আনচেঞ্জ ইনপুট এবং মোর ইনক্রিজ, এইটা আনচেঞ্জ থাকবে ইনপুটগুলো, আউটপুট মোর অর ইনক্রিজ আউটপুটটা ইনক্রিজ করবে। বাট এখানে এটা একটা বড় অ্যাজাম্পশন ধরে নেওয়া হয়েছে যে নো নিড টু বা নো ইনভেস্টমেন্ট, এটা আমরা বলবো নো ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট, এটা বলি ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট, নো ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট, এই মডেলটা দেখা যাচ্ছে। এবং এই মডেলটা এটাই বলা হয়েছে যে আউটপুট বাড়বে, আউটপুট বাড়াতে হবে, ইনপুট মানে কি কে এবং এল, লেবার অ্যান্ড ক্যাপিটালটা ফিক্সড থাকবে, কিন্তু ইনভেস্টমেন্টটা করা যাবে না। এখানে ইনভেস্টমেন্ট না করেই আউটপুট বাড়াতে হবে, কিন্তু এটা যে থিওরিটা এটা বেসিক্যালি আনরিয়ালিস্টিক, এটা রিয়ালিস্টিকের মধ্যে পড়ে না, যার কারণে ডিসএম্বডেড টেকনিক্যাল চেঞ্জেস বলা হয়। এবং এক্ষেত্রে যদি আমরা একটা থিওরিটিক্যালি দেখি যে গ্রাফিক্যালি সলিউশন, তাহলে আমরা এর ব্যাপারে বুঝতে পারবো। এখানে কি লিখলাম, ক্যাপিটাল পার ওয়ার্কার বা ক্যাপিটাল লেবার রেশিও, এটা কি রাখছি, আউটপুট পার লেবার বা ওয়ার্কার। এটাকে যদি আমরা টেকনিক্যালি দিক থেকে দেখি এবং এই লেভেলটাকে যদি আমরা কেসটা ধরি, দ্যাটস মিন ক্যাপিটাল লেবার রেশিও, তাহলে এখানে আমাদের এটা প্রোডাকশন ফাংশন, বিভিন্ন টেকনিক্যাল চেঞ্জেস প্রোগ্রেস হওয়ার পর, কিন্তু এখানে ক্যাপিটাল লেবার রেশিওটা আমাদের কি থাকছে, ফিক্সড লেভেল থাকছে। তারপরে আউটপুট, যে আউটপুট পার ওয়ার্কার, সেই ইনক্রিজ লেভেলটা আমাদের দেখানো হচ্ছে। ওকে, এখানে কি, এখানে হচ্ছে ক্যাপিটাল এবং লেবারটা কি থাকবে, নট চেঞ্জ, দ্যাটস মিন আনচেঞ্জ, যেটা অলরেডি হিটসের মডেলে দেওয়া হয়েছিল, এটা আনচেঞ্জ থাকবে। তার মানে চেঞ্জ আমরা কি করতে পারবো, এই পার্টগুলোকে চেঞ্জ করতে পারবো। এইটাই হচ্ছে ডিসএম্বডেড টেকনিক্যাল চেঞ্জেসের মেন পার্ট। এবং এটাকে চেঞ্জেস করে, ইনভেস্টমেন্ট না করে, ইনপুট চেঞ্জ না করে, কি করে টেকনিক্যাল প্রোগ্রেসের মাধ্যমে আউটপুটটাকে বাড়ানো যাবে, এই মডেলের প্রধান বক্তব্য ওটাই। এবার আমরা দেখি যে সাপোজ আমরা একটা প্রোডাকশন ফাংশন নিচ্ছি টেকনিক্যাল প্রোগ্রেসের জন্য, যেটা ন্যাচারালি কপডগলাইজ প্রোডাকশন ফাংশনের মতনই অনেকটা হবে। প্রোডাকশন ফাংশনটা হচ্ছে the production function for such technical changes এটাকে আমরা মেজারমেন্ট করতে পারি কি করে, এটাকে আমরা নিতে পারি এক Q is equal to F of K, L and T, যেখানে কিউটা কি, কিউটা হচ্ছে আউটপুট, K is the input, capital input, L is the labor input, and T is the time variable. এবং এই টাইম ভেরিয়েবলটাই দ্যাটস মিন উইথাউট টেকনিক্যাল চেঞ্জেস, যেটা আগে আমরা হিটসের মডেলেও বা ইন্ট্রোডাকশন পিরিয়ডে আমরা দেখেছি। T is the টেকনোলজিক্যাল চেঞ্জেস ধরবো এটাকে আমরা, টেকনিক্যাল চেঞ্জেস। এটা একটা সিম্পলেস্ট ফর্ম, এটা প্রোডাকশন ক্ষেত্রে সেটা আমরা ধরে নিচ্ছি। এবং এরপরে যদি আমরা হিটসের নিউট্রাল টেকনিক্যাল ফাংশনটা দেখি, এই ফাংশনটা আমাদের
প্রোডাকশন ফাংশন টেকনিক্যাল চেঞ্জেসটাকে শো করানোর জন্য এই ফাংশনটা দেখা। এবার যদি হিগসের নিউট্রাল যে টেকনিক্যাল ফাংশনটা আছে, যেটা হিগসের ক্লাসিফিকেশন মডেলে দেওয়া হয়েছে, ওকে, হিগসের ক্লাসিফিকেশন মডেলে যেটা দেওয়া হয়েছে সেটা কি, সেটা হচ্ছে এক যেটা 16 মডেলেও ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে কিউ ইজিক্যাল টু এটি, এটি আমি বলছি যে কি জিনিস, এটি এফ অফ কে এল, ওকে। তাহলে কিউ ইজিক্যাল টু এটি, এটিটা কি জিনিস, এটি হচ্ছে, বা আমরা এ যদি আমরা এটাকে বলি, এ হচ্ছে ইন্ডেক্স অফ টেকনিক্যাল চেঞ্জেস, টেকনিক্যাল চেঞ্জেস। এবং কিউ ইজিক্যাল টু এটা একটা নতুন ফাংশন ধরা হয়েছে, এটা হচ্ছে প্রোডাকশন ফাংশন টেকনিক্যাল চেঞ্জেসটাকে দেখানোর জন্য, কোন ফ্যাক্টরটা টেকনিক্যাল চেঞ্জ সেটা আমরা দেখানোর জন্য এটা ব্যবহার করা হচ্ছে। এটা নিউ যে একটা প্রোডাকশন ফাংশন আছে যেটা হিটস নিউট্রালিটিকে শো করে, হিটস নিউট্রালিটি, হিটস নিউট্রালিটিটা শো করে টেকনিক্যাল চেঞ্জেস, ওকে। যেটা 16 মডেলেও কিন্তু রেসিডুয়াল হিসেবে ব্যবহার করা হয়, রেসিডুয়াল পরে আসছে যে কি পার্ট হয়। তাহলে এটা হচ্ছে টেকনিক্যাল চেঞ্জ, এবং এটাকে আমরা একটা ভেরিফাই মডেল হিসেবে দেখতে পাই, সেটা হচ্ছে কিউ ইজিক্যাল টু এ ই ল্যামডাটা লিখি, ল্যামডা টি। তাহলে এই ই টু দি পাওয়ার ল্যামডা টিটা কি জিনিস, টাইমের বেসিসে টেকনিক্যাল চেঞ্জেসটা কতখানি হবে, এটা একটা পোর্শন, তাকে ইনটু করছে কার সাথে, ইন্ডেক্সটাতে, টেকনিক্যাল চেঞ্জেসের যে মাত্রা তার সাথে একটা লেভেল ইনপুট হচ্ছে টাইমের সাথে ভেরিয়েশন করে, ওকে। এটা হচ্ছে টোটাল পার্টটা হচ্ছে ইনক্রিজিং রেট অফ টেকনিক্যাল চেঞ্জেস, এবং এটাকে কিন্তু টাইম ভেরিয়েবল, ওকে। নেক্সট আমাদের যে পার্টটা আসছে সেটা হচ্ছে কে টু দি পাওয়ার বিটা এল টু দি পাওয়ার 1 মাইনাস বিটা। এটা আমরা কপডোগলাস প্রোডাকশন ফাংশন ক্ষেত্রে দেখেছি, এবং আমরা যদি এটা দেখি যে কে আর এল এর যদি করি হোমোজেনাস, তাহলে এটা হবে ডিগ্রি 1, দ্যাট মিন কপডোগলাস প্রোডাক্ট ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন ইজ ইকুয়াল টু 1, দ্যাটস মিন বিটা প্লাস 1 মাইনাস বিটা, বিটা ক্যান্সেল আউট হলে ইকুয়াল টু 1 করে থাকে, ওকে। এটা হলো একটা প্রোডাকশন ফাংশন, এবং এইটাকে ডিসিএম বডির কি কি জিনিসে বলছে সেটাকে আমরা একটা দেখি। এটা একটা টেকনিক্যাল প্রোগ্রেস থাকলো, মানে টেকনিক্যাল চেঞ্জেসের এটা একটা ইকুয়েশন থাকলো, এবং এই ইকুয়েশনটা ডিসএমবডিড ইকুয়েশন বলা যায়, ডিসএমবডিড, যেটা মোসেস অ্যাব্রামোভিচ করেছেন, ডিসএমবডিড টেকনিক্যাল চেঞ্জেস, টিসি লিখলাম বা টেকনিক্যাল চেঞ্জেস। এবং এতে একটা জিনিস খুব বড় কনসেপ্ট আছে যে ক্যাপিটালটা হোমোজিনিয়াস ফ্লেভে থাকবে, ক্যাপিটাল হোমোজিনিয়াস হিসেবে থাকবে। এটা কি জিনিস সেটা আমরা আগে দেখি, হোমোজিনিয়াস হিসেবে। সাপোজ এটা একটা দরজা, তার পাল্লা এটাকে বলো, দরজা এখানে আটকায়, এটা যদি হোমোজিনিয়াস হয়, হোমোজিনিয়াস মানে সমজাতীয়, তার মানে এই কভারটার পরিবর্তে কাটটা হবে। এটা আমি রিয়ালিস্টিক উদাহরণ দিচ্ছি, তাই হ্যাঁ, এইরকম উদাহরণ হবে যে একটা কাজ আলাদা, ফাংশন আলাদা, আর একটা ফাংশন আলাদা সাবস্টিটিউট করা যায়, তবে তো সেটা সমজাতীয় বলবো, তাই না। এটা হচ্ছে ক্যাপিটাল হোমোজিনাইজ বলা হয়, এবং এই কারণেই ডিসএমবডিড টেকনিক্যাল চেঞ্জ মোসেস অ্যাব্রামোভিচ যে মডেলটাকে ক্যাপিটাল অগমেন্টিং মডেলও বলা হয়। ক্যাপিটাল হোমোজিনিয়াসলি এটা ধরে নেওয়া হয় ওনার অ্যাজেন্সিসে, ওকে। ক্যাপিটালটা ধরে নেওয়া হয় যে আছে, এবং আমরা এই ক্ষেত্রে যদি দেখি যে টেকনিক্যাল প্রোগ্রেসটা কি হচ্ছে, টেকনিক্যাল প্রোগ্রেসটা আসছে এগুলো কি, এটা লিভার ক্যাপিটালে দেখি the rate of b rate of capital and 1 minus b rate of labor। এক্ষেত্রে ক্যাপিটাল এবং লেবার ইনপুটস গুলো দুটোই কি থাকছে, ফিক্সড লেভেল থাকছে, নট চেঞ্জ, আনচেঞ্জ, যেটা আমি প্রথমে বলা হয়েছে যে আনচেঞ্জ থাকবে। তাহলে চেঞ্জ কাকে করতে পারবো, এটাকে, এবং এইটি চেঞ্জ হওয়ার কারণে এটি তাহলে কি টেকনিক্যাল চেঞ্জ, রেট অফ টেকনিক্যাল চেঞ্জ। রেট অফ টেকনিক্যাল চেঞ্জটা কোথা থেকে আসছে, এই রেট অফ টেকনিক্যাল চেঞ্জটা কোথা থেকে আসছে, outside, that means exogenous factor, এবং এক্সোজেনাস ফ্যাক্টর মানেটা কি, এক্সোজেনাস ফ্যাক্টর আমরা তাদেরকে বলি যখন
একটা ফ্যাক্টর অন্য কোনো ফ্যাক্টরের মাধ্যমে প্রভাবিত হয় না বা প্রভাবিত করে না। যেমন এটা টাইম ভ্যারিয়েবল হিসেবে আমাদের যে টেকনিক্যাল চেঞ্জেস হচ্ছে সেটা লেবার এবং ক্যাপিটালের হিসেবে না, লেবার এবং ক্যাপিটাল তো আনচেঞ্জ করে করা হয়েছে। তাহলে এখানে আমাদের কি পর্শন আসছে, টেকনিক্যাল চেঞ্জেসের রেট, এবং সেই রেটটি ইনক্রিজিং করছে অ্যাজ কি আউটসাইড থেকে, যেটা এক্সোজেনিয়াস ফ্যাক্টর, নট এন্ডোজেনিয়াস ফ্যাক্টর। ওকে, তাহলে এরপর আমরা একটা গ্রাফিক্যালি সলিউশন দেখলে এই জিনিসটা বুঝতে পারবো যে জিনিসটা দিক থেকে কি হচ্ছে। দেখি একটা গ্রাফিক্যাল সলিউশন। খুব কঠিন না, এটা মানে জাস্ট নর্মালি এটা যদি কেউ, কিন্তু চ্যাপ্টারটা অনেকটা বড়, অনেক পার্ট করে না করলে আমাদের বোঝা যাবে না কোনো মতে। এখানে একটা জিনিস রাখলাম, যেটা আমরা ন্যাচারালি যেটা কে রাখি, ওয়াই রাখি, কে বাই আউটপুট, আমি এক কথা বলছি না। হ্যাঁ, আমার বাড়ছে এটা দেখানো হচ্ছে। এবং আমরা এখানে যদি দেখি এই পার্টটাকে, যে আমাদের প্রোডাকশন ফাংশনটা কী ছিল, যে কিউ ইজ ইকুয়াল টু এটি, কিউ ইজ ইকুয়াল টু এটি টি ওয়ান বা যা ইচ্ছে বলুন না কেন, সেটা হিসেবে দেখবো। তাহলে আমরা সেটা দেখি যে কিউ ইজ ইকুয়াল টু বা এটি, এটি এটা তো হবে টু লিখবো, ফাংশন অফ কে বাই এল করি, বেটার একই কথা, কে এল আর কে বাই এল, আমি জিনিসটা আসছি আর এটাকে মিডলটা ফাঁকা রাখছি, এটি জিরো বা এটি জিরো এফ অফ কে বাই এল। কে বাই এলটা কি জিনিস, কিউ ইজ ইকুয়াল টু যদি ফাংশন এটি হয় এবং সেটা যদি কে আর এল এর ফ্যাক্টর হয়, এবার কিউ অফ বাই এল মানে কি, এই টার্মটা পুরোটা থাকছে এবং তার চেঞ্জেস হচ্ছে, এবং এটা কে বাই এল হয়ে যাচ্ছে আর এল এল কেটে যাচ্ছে বলে এখানে কিছু না থাকা মানে এক হচ্ছে, বোঝাচ্ছে কিনা। এই হচ্ছে ফ্যাক্টর প্রোডাকশন ফাংশনের টেকনিক্যাল চেঞ্জেসের এমবডিড টেকনিক্যাল চেঞ্জেস। ওকে, এটার মাধ্যমে শো করছে। এবং এখানে কি দেখানো হচ্ছে, টেকনিক্যাল চেঞ্জেসের মাধ্যমে যে সেম ক্যাপিটাল আউটপুট, ক্যাপিটাল লেবার রেশিও হচ্ছে, টেকনিক্যাল চেঞ্জেস দেওয়ার পর আমাদের প্রোডাকশনটা বাড়ানো হচ্ছে। এই হচ্ছে একটা মডেল। এবং আমরা এটা খুব সিম্পলি, এবং এটাকেই যেহেতু এখানে ক্যাপিটালটাকে বেশিরভাগ দেওয়া হয়েছে এবং লেবারটাকে আমরা ভ্যানিশ করার চেষ্টা করা হয়েছে, তাহলে এর জন্য এই মডেলটাকে বলা হয় ক্যাপিটাল অগমেন্টিং মডেল। খুব কঠিন জিনিস না, আমি বারবার করে বলছি, ক্যাপিটাল অগমেন্টিং মডেল বেসিক্যালি তো ক্যাপিটালের দিকে তাকাবো, তাই না? তার ক্যাপিটালের দিকে তাকানো হচ্ছে, এল দিয়ে ডিভাইড করে দিচ্ছি, ক্যাপিটালটা মেন পার্ট। আমরা সবসময় কিন্তু ডাব্লু বাই আর বাই ডাব্লু রাখতাম না, তাহলে এখানে আর ইনক্রিজ করলে ডাব্লু করে টোটাল ভ্যালুটা কমতো। সেজন্য সবসময় আমরা ওয়েজটাকে ঠিক করতাম, ওয়েজ কে পাই লেবার, তাহলে লেবারটার উপরে আমরা সেট তখন করতাম কি, এখানে ক্যাপিটালের উপর পরিমাণ জোর দিচ্ছি, কে এর উপরে জোর দিচ্ছি বলে তো এল দিয়ে ডিভাইড করেছি, তাই তো? এবার যদি আমরা লেবার অগমেন্টিং করতাম তাহলে এটাকে কে দিয়ে ডিভাইড করতাম, দ্যাটস মিন কেটা তো ভ্যানিশ হয়ে যেত, পড়ে থাকতো এল বাই কে। এবার আমরা 16 একটি মন্তব্য আছে, যে মন্তব্যের মাধ্যমে এই পার্টটিকে একটু ভালোভাবে বোঝা যাবে, সেটা আমরা এখন আলোচনা করব। এবং আমি সময় বাঁচানোর জন্য সেটাকে একটু টুকে রাখি, বেটার হবে। এবার আমরা এই লাইনটাকে ভালোভাবে পড়ি, যে 16 কি বলেছে এখানে। আমি পুরোটা লিখে নিচ্ছি তার নিজের সুবিধার্থে, সময়টা বাঁচানোর জন্য। 16 প্রসিডেড অন ফোকাস অন দ্য রেট অফ টেকনিক্যাল চেঞ্জ। টেকনিক্যাল চেঞ্জের ক্ষেত্রে ফোকাস করেছে রেটটা, সেটাকে মেজারমেন্ট করার জন্য, যেটা অ্যাব্রামোভিচেরই মেজারমেন্ট টেকনিক, সেটা 16 কিন্তু ফলো করেছে। এবং 16 মডেল বাই ইউজিং দ্য ডেটা, ম্যাথমেটিক্যাল ডেটা or something data on the share of capital labor and the rates of growth of capital per head, output per head, and the contribution of the residual obtained after calculating the contribution of capital. উনি ডেটা নিয়েছিলেন আউটপুট পার লেবার, ক্যাপিটাল পার লেবার, এবং তার কন্ট্রিবিউশন কতটা হচ্ছে রেসিডুয়াল পার্ট হিসেবে টেকনিক্যাল চেঞ্জ। রেসিডুয়াল কথাটা মনে রাখো, আমি পরে বলছি রেসিডুয়াল কি জিনিস। এবং ক্যাপিটাল কন্ট্রিবিউশন করছে, ক্যাপিটালের সেটা কত, যেহেতু ক্যাপিটাল অগমেন্টেড, তাই ক্যালকুলেটিং দ্য কন্ট্রিবিউশন অফ ক্যাপিটাল, ক্যাপিটাল কতখানি পরিমাণে চেঞ্জেস হচ্ছে রেসিডুয়াল টেকনিক্যাল চেঞ্জেসের মাধ্যমে।
দিস রেসিডুয়াল ইজ অ্যাট্রিবিউটেড অ্যাজ টেকনিক্যাল প্রোগ্রেস। এই রেসিডুয়ালটাকে টেকনিক্যাল প্রোগ্রেস বলে। আমরা প্রোডাকশন ফাংশন নিচ্ছিলাম না কিছুক্ষণ আগে, কিউ ইজ ইকুয়াল টু এটি 1 2 3 বা 0 ধরছিলাম, এফ অফ কে বাই এল অর কে এল যাই ধরে না কেন, এই যে এটিটা ধরেছিলাম এটা হচ্ছে রেসিডুয়াল পার্ট, যেটাকে আমরা বলছিলাম রেট অফ চেঞ্জ ইন ইনক্রিজিং রেট। ওকে, এবং এটাকে আমরা একটা পার্ট হিসেবে দেখছিলাম এ ই টু দি পাওয়ার ল্যামডা টি, একই তো কথা। এটা হচ্ছে রেসিডুয়াল পার্ট। রেসিডুয়াল পার্ট বলতে এখানে কোনো ইনভেস্টমেন্ট করা হচ্ছে না, এটা এই মডেলে ধরে নেওয়া হচ্ছে, অটোমেটিকলি ইনক্রিজ করছে। যেহেতু ক্যাপিটাল এবং লেবারটা ফিক্সড আছে, আনচেঞ্জড আছে, তাহলে এর মাধ্যমেই তো এটা বাড়াতে হবে, তবেই তো কিউটা বাড়বে, টোটাল প্রোডাকশনটা বা টোটাল আউটপুটটা বাড়বে। ক্যাপিটাল এবং লেবার যদি ফিক্সড থাকে তাহলে এটি বাড়ার ফলেই তো টোটাল প্রোডাকশনটা হায়ার লেভেলে যাবে, প্রোডাকশন ফাংশনটা। সেজন্য এটা হচ্ছে রেসিডুয়াল পার্ট। এটি এখানে বারবার করে দেখানো হয়েছে যে এই রেসিডুয়াল পার্টটাই হচ্ছে টেকনিক্যাল প্রোগ্রেস। টেকনিক্যাল প্রোগ্রেস এটা কে দেখিয়েছে? 16 মডেলে দেখিয়েছে ম্যাথমেটিক্যালি, এবং প্রমাণ করেছে, যেটা অ্যাব্রামোভিচ করেছে, মোসেস অ্যাব্রামোভিচ করেছে। কিন্তু তারপরে 16 মডেলটা রবার্ট 16 যেটা উনি রেসিডুয়াল পার্টটাকে দেখিয়েছেন এবং টেকনিক্যাল প্রোগ্রেস দেখিয়েছেন। উনি আরও এইটুকু দেখিয়েছেন যে ডিউরিং 1949 the average growth rate of capital per head, average growth rate of capital per head, per head in USA, capital per head মানে capital বলছি, আউটপুট পার হেড, আউটপুট পার হেড মানে ওয়াই ভ্যালু, যেটা আমরা ভার্টিক্যালি মেজারমেন্ট করতাম। এবং এখানে এটা দেখানো হয়েছে যে 1940-39 সালে, 40-49 সালে যে অ্যাভারেজ একটা গড় গ্রোথ রেট যাচ্ছিল, সেটা আউটপুট পার হেড, দ্যাটস মিন ওয়াই in USA, United States of America, could be attributed 12.5%। তার গ্রোথ রেটে কত পার্সেন্টেজ ছিল? 12.5% কি ছিল? আউটপুট পার হেডে। দ্যাটস মিন যে আমরা ছবিটা দেখেছিলাম, এটা যে প্রোগ্রেস রিপোর্টটা, এটা 12.5% হচ্ছে আউটপুট পার লেবার, আউটপুট পার হেডে মেজারমেন্ট করছিল টু ইনক্রিজ ইন ক্যাপিটাল লেবার রেশিও। এইখানে বললাম যে আউটপুট পার লেবার রাখতাম এখানে, আর এখানে ক্যাপিটাল পার লেবার। তাহলে আউটপুট পার লেবার এবং ক্যাপিটাল পার লেবারের মাধ্যমে 12.5% ইনক্রিজ করেছিল গ্রোথ রেটটা। বাট কিন্তু অ্যান্ড রেসিডুয়াল তার 100 থেকে টোটাল 100%, তার থেকে 12% বাদ দিলে 87.5% হয় টু টেকনিক্যাল চেঞ্জেস। এবং এটি টেকনিক্যাল চেঞ্জেসের মাধ্যমে প্রোগ্রেস হয়েছে, এই জিনিসটা যেটা ইনক্রিজ করা হচ্ছে। এটা তাহলে রেসিডুয়াল পার্ট বলতে কি বোঝায়? রেসিডুয়াল পার্ট এই যে দ্য রেট টু ইনক্রিজ দ্য additional changes in technical progress due to unchanged the production বা output factors, that is labor and capital এবং লেবারের ফিক্স থাকার জন্য আমাদের যে প্রোডাকশন ফ্যাক্টরটা, আমাদের যে প্রোডাকশন যে ফাংশনটা যেটা অ্যাবভ স্টেট রেটে যাচ্ছে, গ্রোথ রেটে অ্যাবভ প্রোডাকশন, সেখানে কি হয়েছে? সেখানে দেখানো হচ্ছে যে এই যে এটি রেসিডুয়াল পার্টটা, এরই অবদান, কন্ট্রিবিউশন গ্রোথ রেট 87.5 টেকনিক্যাল চেঞ্জেসের মাধ্যমে। বাট আমি এই দিক থেকে যদি বলি, পুরো টপিকটাকে একবার রিভাইজ করে যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখবো যে প্রথমে দিস এমবডিড টেকনিক্যাল চেঞ্জেস হচ্ছে পিওরলি অর্গানাইজেশন মানে আমাদের আনচেঞ্জ থাকবে ফ্যাক্টরগুলো, এবং আউটপুট বাড়াতে হবে, কিন্তু নো ইনভেস্টমেন্ট, নো মোর ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্ট করা যাবে না। সেই ক্ষেত্রে অ্যাডিশনাল ইউনিট ইনভেস্টমেন্ট করা যাবে না। এক্ষেত্রে যদি ইনভেস্টমেন্ট করা না যায়, তাহলে আমাদের অনলি একটা ফ্যাক্টর আছে যে সময়টাকে, তাহলে এখানে কে বাই এলটা যদি সময় দিই, তাহলে তার ইফেক্টিভ থাকবে, তো ইফেক্টিভ ওয়েটা বাড়বে। কিন্তু এখানে কে বাই এল এর রেশিওটা যদি যদি ফিক্সড হয়, তাহলে সময়ের অপেক্ষাই করতে হবে, তার কারণ ইফেক্টিভ হতে হবে, তো তাদেরকে বাড়ানো যাবে না। তার মানে কি, আগে কিছু সংখ্যক প্রোডাকশন করার জন্য এল এবং কে লাগতো। আমি সেটাকে একটুখানি জাস্ট পুরোটা মডেলটা একটু দেখিয়ে দিচ্ছি।
তাহলে আমাদের পুরো মডেলটা যদি দেখি যে আমাদের কি বলেছে যে যেটা আমরা বলতে গেলাম যে ডিসেম্বরের আউটপুট চেঞ্জ হবে, তার ইনপুট চেঞ্জ হবে। ইনপুট কি কি আছে, কে এল আমরা বাই দেবো না, কে এলই ধরে, কে আর এল যদি না বাড়ায় আনচেঞ্জ থাকে তাহলে আমাদেরকে টাইম ফ্যাক্টরটা কাজ করতে হবে। টাইম ফ্যাক্টর মানে টাইমটার দিক থেকে মেজারমেন্ট করতে হবে, কারণ যত আমি ক্যাপিটাল এবং লেবারকে, বিশেষ করে লেবার তো বেশি এফেক্টিভ হবে টাইম ফ্যাক্টরে। তার কারণ তার যে অ্যাডাম স্মিথের যে ডিভিশন অফ লেবার যেটা ফ্যাক্টরে আমরা জেনেছিলাম যে যখন একটা নির্দিষ্ট 1 বছর লোককে একটা নির্দিষ্ট কাজ দেওয়া হচ্ছে এবং দীর্ঘদিন যদি ওই কাজটাও করে তাহলে সেক্ষেত্রে তার প্রোডাকশনের ইউনিটটা বাড়তে পারে, তার কারণ ইফেক্টিভলি ওই কাজটা করতে পারে। তাহলে ইফেক্টিভ অফ লেবার বা লেবার ইফেক্টিভ ফোর্স সেটা কিন্তু বেড়ে যায়। তার কারণ একই কাজ করতে করতে কী হচ্ছে, লেবার ফোর্স তো সে চোখ বন্ধ করে কাজটা করতে পারবে, বোঝা যাচ্ছে কিনা। তাহলে এখানে টাইমটা ফ্যাক্টর করছে। যদি আমি চেঞ্জ রাখি, চেঞ্জ যদি না করি তাহলে টাইমের ওপর ডিপেন্ড করতে হচ্ছে। এবং টাইম মানে কি, যেটা টেকনোলজিক্যাল রেট অফ টাইম, টেকনোলজিক্যাল প্রোগ্রেস, সেখানেও টাইম অ্যাডজাস্টমেন্ট করছে। আমরা এটাকে চেঞ্জ করিনি, শুধু টাইমের জন্য এটাকে আমরা কি পার্টে দেখছি, ইফেক্টিভলি, ইফেক্টিভ হয়ে গেছে, ইফেক্টিভ রেট হয়ে গেছে এতে, যেহেতু টাইমের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, টাইমটা ইনক্রিজ করেছে, তার জন্য ইফেক্টিভ পরিমাণ ইফেক্টিভ দিকে যাচ্ছে। এবং এক্ষেত্রে একটা তারপরে যে মডেলগুলো দেখলাম যে পুরো পার্টটা ইনক্রিজ করছে, ইনক্রিজ করার পর দেখলাম যে ক্যাপিটাল লেবার রেশিওটা সেম থাকছে। তারপরে দেখছি যে এটি কি, এটি হচ্ছে রেসিডুয়াল পার্ট। রেসিডুয়াল পার্ট দ্যাটস মিন কি বলে, যেটাকে আমরা টেকনিক্যাল চেঞ্জেসকে বলা হয়, দ্য রেট অফ টেকনিক্যাল প্রোগ্রেস বা টেকনিক্যাল চেঞ্জেস। এর মধ্যে একটা জিনিস আছে যে যেহেতু ইনভেস্টমেন্ট হবে না, কিন্তু এখানে একটা জানতে হবে যে এই মডেলে ডিসেম্বরে টেকনিক্যাল চেঞ্জেসের মডেলে এখানে হোমোজিনিয়াস ধরে নেওয়া হচ্ছে ক্যাপিটালকে। দ্যাটস মিন ক্যাপিটাল হোমোজিনিয়াস হলে এখানে ক্যাপিটাল অগমেন্টিং মডেল বলা হয়। এবং ক্যাপিটাল অগমেন্টিং মডেলের পর আমরা গ্রাফিক্যালি সলিউশন করলাম এবং কিছুটা দেখা গেল এর ব্যাপারে। লাস্ট যে ক্রিটিসিজম, এটা বলে আমাদের এই মডেলটা শেষ হবে। তারপরে আগামী মডেলে আমরা 16 রেসিডুয়াল পার্টের ব্যাপারে কিছুটা আলোচনা করব। রেসিডুয়াল পার্টটা কি, রেসিডুয়াল পার্টের বিভিন্ন ফাংশনগুলো কি, 16 মডেলের ডিটারমিনেশন দেখব। কিন্তু এই মডেলের সবথেকে বড় যে ক্রিটিসিজম, সেটা আমরা ন্যাচারালি প্রথমে দেখে বুঝতে পেরেছি যে যখন কোনো প্রোডাকশানে ইনপুটগুলোকে চেঞ্জ করতে পারবো না, আউটপুট বাড়াতে হবে, তাহলে দুটো রাস্তা। এক হচ্ছে টেকনিক্যাল প্রোগ্রেস বাড়াতে হবে। তার টেকনিক্যাল প্রোগ্রেসটা বাড়াতে গেলে কী দরকার, ইনভেস্টমেন্ট দরকার। ইনভেস্টমেন্ট না হলে তো টেকনোলজি আমি আনতে পারবো না। রিসার্চ মাইন্ড থেকে বেড়ায় অবশ্যই, কিন্তু টেকনোলজিক্যাল তার তো মানি দরকার না। তাই ইনভেস্টমেন্ট যদি করতে হয়, ইনভেস্টমেন্ট যদি করি তবেই তো আমার টেকনোলজিক্যাল প্রোগ্রেস আসছে। এবার টেকনোলজিক্যাল যদি প্রোগ্রেস আমার না আসে, ইনভেস্টমেন্ট যদি না করি, তাহলে টেকনোলজিক্যাল প্রোগ্রেস আমার আসবে না। দ্যাটস মিন এটা আসবে না কোনো পার্টে। তাহলে কিন্তু এই মডেলে মোসেস অ্যাব্রামোভিচ এটা উনি বিতর্কের মধ্যে যাননি এবং তার উত্তরও দিতে পারেননি যে ইনভেস্টমেন্ট যদি না করি তাহলে টেকনোলজিক্যাল প্রোগ্রেস কী করে আসবে। এখানে তো ওনার ধরে নিচ্ছে যে ক্রিটিসিয়ান, সবথেকে বড় ক্রিটিসিয়ান কি, হিয়ার দ্য ইনভেস্টমেন্ট বা নো মোর ইনভেস্টমেন্ট বা নো ইনভেস্টমেন্ট ইজ হেল্প। ওকে, ইনভেস্টমেন্ট এটা তো ওনার সবথেকে বড় ক্রিটিসিয়ান। ইনভেস্টমেন্ট না করলে তো আমরা আনতে পারবোই না টেকনোলজির পার্টটা, যেটা অ্যাডিশনাল টেকনিক্যাল প্রোগ্রেস হবে। তাহলে তো এই পার্টটা মানে ফলস হয়ে যাচ্ছে এক কথায় দেখতে গেলে, বোঝা যাচ্ছে কথা। তাহলে এইটাই হচ্ছে সবথেকে বড় এই মডেলের ক্রিটিসিজম। এবং এই মডেলটা ডিসেম্বডি টেকনিক্যাল চেঞ্জেস বলা হয়। এবং আমরা তারপরে বলতে গেলে মডেলে দেখবো এমবডি টেকনিক্যাল চেঞ্জেস কি, রেসিডুয়াল পার্টটা কি 16 মডেলের ক্ষেত্রে। আগামী ভিডিওগুলোতে আমরা এটা আলোচনা করব। থ্যাংক ইউ।